নমস্কার বন্ধুরা, আদাব। আবার এলাম। খুব চমৎকার একটা নিউজ আমি পেলাম এর মধ্যে, বিশেষ করে বোধহয় পরশুদিন অথবা গতকাল, যেখানে দেখলাম ইলন মাস্ক বলেছেন যে এআই এমন যে লেভেলে যে রোবোটিক্স এবং অটোমেশনকে নিয়ে যাবে যে মানুষকে আর কোনো কাজকর্ম করতে হবে না, এবং মানুষ শুধুমাত্র নিজের হবি অনুযায়ী, নিজের প্যাশন অনুযায়ী কাজ করবে। কাজ করতেই হবে, এই নেসেসিটিটা আর থাকবে না। অটোমেশন এমন লেভেলে চলে যাবে, এবং মানির যে ইউজ, অর্থাৎ মুদ্রা অথবা আমাদের ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জের যে ইউজ, সেই ইউজটাও আর থাকবে না, অর্থাৎ পয়সা দিয়ে কিছু আর কিনতে হবে না। অল ইন অল কমিউনিজম এসে যাবে। আচ্ছা, আমি যেটাকে কমিউনিজম বললাম, এটাকে আমি ঠিক বললাম? অ্যান্সার হলো হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি এর আগে একটা ভিডিওতে কমিউনিজম কি সেই ব্যাপারটা আমি এক্সপ্লেন করেছিলাম। কার্ল মার্কসের মতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে যেহেতু অটোমেশনের যুগ শুরু হয়েছে, অর্থাৎ মানুষকে আগে যে কাজটা করতে হতো অথবা গবাদি পশুকে যে কাজটা করতে হতো, সে কাজটা এখন যেহেতু স্বয়ংক্রিয় মেশিন এসেছে করার জন্য, একটা সময় আসবে যখন সমাজের প্রয়োজন কিন্তু মানুষের করতে ভালো লাগে না এমন সমস্ত ক্রিয়াই এই স্বয়ংক্রিয় মেশিনগুলো করবে, এবং মানুষ শুধুমাত্র এমন ধরনের ক্রিয়াগুলো করবে যেগুলো করতে সে চাইছে। অর্থাৎ ইলন মাস্ক যা বলেছে সেটাই। এটা নিয়ে তোমার ক্রিটিক অফ গোথা প্রোগ্রাম, ইলেক্টেড ওয়ার্কস অফ মার্কস অ্যান্ড এঙ্গেলস, এতে তোমার হলো যে ভলিউম 2 এর যে পেজ নাম্বার 24-এ একটা কার্ল মার্কসের একটা উক্তি আমি এক্ষেত্রে ব্যবহার করছি। আমি একটু সরিয়ে নিলাম কারণ আমার কম্পিউটারে আমি উক্তিটা লিখেছি, একটু সেটা মন দিয়ে শুনুন। ইন দ্য হায়ার ফেজ অফ কমিউনিস্ট সোসাইটি, after the enslaving subordination of the individual to the division of labor, and therefore also the antithesis between mental and physical labor has vanished, after labor has become not only means of life but life's prime want, after productive forces have also increased with the all-round development of the individual, all the springs of cooperative wealth flow more abundantly. Only then can the horizon of the bourgeois right can be crossed in its entirety, and society inscribed on its banners, from each according to his ability to each according to his needs. এই ক্রিটিক অফ গোথা প্রোগ্রামের ভলিউম 2-তে পেজ নাম্বার 24-এ তার মানে মূল যে কথাটা ইলন মাস্কের সঙ্গে যেটা মিলল, যে জায়গাটাতে হুবহু, সেটা হলো দ্য লেবার উইল বিকাম নট অনলি মিনস বাট অলসো এ প্রাইম ওয়ান্ট। তার মানে লেবার যেখানে বেঁচে থাকার কোনো একটা উপায় নয়, লেবার যেখানে একটা আকাঙ্ক্ষিত জীবনের একটা অঙ্গ, প্রাইম ওয়ান্ট। তার মানে যেটা ইলন মাস্ক বলেছে যে লেবার হয়ে যাবে, যে মানে হলো যে ওয়ার্কিং করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না, নেসেসিটি থাকবে না, কিন্তু সেটা হবি হিসেবে, প্যাশন হিসেবে মানুষ সেটাকে ফলো করতে পারে। আচ্ছা, এবং তাহলেই বলছে কার্ল মার্কস বলছে এই লেভেলে যখন প্রোডাক্টিভ ফোর্সেস আসবে তখনই কেবলমাত্র হলো যে বুর্জুইস রাইট অর্থাৎ ক্যাপিটালিস্ট সিস্টেমকে অতিক্রম করা সম্ভব। বহু মানুষ আছে যারা বিশ্বাস করত যে একটা বিপ্লব করে রাজনৈতিক ক্ষমতা দখল করে সমস্ত কিছু রাষ্ট্রায়ত্ত করে দেওয়াকে নাকি কমিউনিজম বলে। একদম একদম ফালতু কথা। কমিউনিজম মানে আসলে প্রোডাক্টিভ ফোর্সেস, অর্থাৎ প্রযুক্তি এবং ইকোনমির অন্যান্য যে বিষয়গুলো কিনা ইকোনমিকে বুস্ট করে, সেই জন্যে তার মানে বলা যায় যে প্রযুক্তিকে এমন উচ্চ স্তরে নিয়ে যাওয়া যে সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনাকাঙ্ক্ষিত ক্রিয়াগুলো মেশিন করতে পারে। তাহলে মানুষ কি করবে? শুধু আকাঙ্ক্ষিত ক্রিয়া করবে, আর আকাঙ্ক্ষিত ক্রিয়ার জন্য তো আর কেউ পয়সা চায় না। আমি যে এটা বলছি আমার বলতে ভাল লাগছে তাই বলছি, কিন্তু আমায় যদি এখন কেউ এমন কোনো একটা লেকচার দিতে বলে যেটা আমি করতে ভালো লাগবে না, তাহলে আমি বলবো কখন বলবো যদি আমায় পয়সা দেয়। কিন্তু আমি এই লেকচারটা বলছি, আমি পয়সার জন্য করছি না, আমি করছি কারণ আমার লেকচারটা দিয়ে ভাল লাগছে, আমি মনে করছি এতে মানুষের লাভ হবে, অর্থাৎ এটা আমার আকাঙ্ক্ষিত ক্রিয়া। এবং সেই জন্যেই এক্ষেত্রে
কার্ল মার্কস বলেছিল যে কমোডিটি অথবা ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ পণ্য এই জিনিসটা আর থাকবে না, আর অর্থাৎ কিনে, এবং তারই একটা রূপ হলো গিয়ে মানি অথবা পয়সা, সেটা থাকবে না। সেটা ইলন মাস্ক বলেছে যে পয়সার আর কোনো প্রয়োজন হবে না, মানির কোনো প্রয়োজনীয়তা হবে না। এটা এক অর্থে খুব মানে ইজি একটা কনক্লুশন, কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিজম কি এটা যদি কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে যে কমিউনিজম জিনিসটা খুব ন্যাচারাল আউটকাম অফ দ্য অটোমেশন। এটা অনেকে বোঝে না। কেন বোঝে না? কারণ তার ধারণা জীবনে তো যে লেবার দিয়েই খেতে হয়। আরে সব কাজ যদি মেশিন করেই দেয় তাহলে আর তুই এমন কোনো কাজ করবি কেন যেটা তোর করতে ভালো লাগছে না? এবার এই কথাগুলো কিন্তু আমি যখন কিনা নিউ ইয়র্কে থেকেছি, আমি দেখেছি নিউ ইয়র্কের যারা এস্টাবলিশ যে বিজনেস ফ্যামিলি, তাদের মধ্যেও এই ধারণাটা খুব ক্লিয়ার যে অটোমেশন একটা সময় ডেফিনেটলি এমন জায়গা, তখনও কিন্তু এআই বলে খুব একটা কোনো কথা আমি শুনিনি। আমি 2014-র কথা বলছি, আমি শুনিনি 11 বছর আগে। কিন্তু মানুষের কাছে এটা ক্লিয়ার ছিল, মানে সাধারণ মানুষ নয়, যারা একটু পয়সাওয়ালা, যারা ইনোভেশন, ভেঞ্চার ক্যাপিটাল, উচ্চ টেক এগুলো নিয়ে থাকে, তাদের কাছে ক্লিয়ার ছিল আমেরিকা নিউ ইয়র্কেই যে একদিন তো আসবেই যখন কি নাম মানুষকে আর তথাকথিত কাজ করে খেতে হবে না, তাহলে তো কমিউনিজম আসবেই। কিন্তু এই মানুষগুলো কার্ল মার্কসের সঙ্গে যে জায়গাটা বিরোধ করত সেটা হলো তারা কার্ল মার্কসের যে ভায়োলেন্ট রিভলিউশনারি ওয়ে টুয়ার্ডস কমিউনিজম, অর্থাৎ শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করবে, বড়লোকদের মারবে কাটবে, তারপর সে ঠিক ডিরেকশনে কমিউনিজম নিয়ে আসবে, এই জায়গাটার তারা একটা বিরোধিতা করতো, কারণ সেটা হলে তো তাদের ক্ষতি হবে, খুব স্বাভাবিক কথা। এবারে যেটা মূলগত প্রসঙ্গ সেটা আমি যে অর্থাৎ কমিউনিজম কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ন্যাচারাল আউটকাম? অ্যান্সার হলো হ্যাঁ, সেটা কেউ একটু চিন্তা করলেই বুঝতে পারবে। আচ্ছা, যখন কেউ আমরা বলি যে তাহলে যে কোনো মানুষ মানে যারা কিনা মানুষ, তারা মূলত এমন ক্রিয়া করবে যে ক্রিয়াটা করতে তার ভালো লাগছে, আর বাকি ক্রিয়া যেগুলো কিনা করতে ভালো লাগছে না কিন্তু গুরুত্বপূর্ণগুলো মেশিন করবে, তাহলে সমাজটা কেমন হবে? নাম্বার ওয়ান, সেখানে ওয়ার্কার বলে কিছু আর থাকে না। সেখানে যেটা থাকবে হয় সে কনজিউমার হবে, নয়তোবা সে হয়তো অন্টারপ্রেনর হবে। সেটা তো কোঅপারেটিভ অন্টারপ্রেনারশিপ হতে পারে, মানে সেটা এমন কাজ করছে যেটা তার ভালো লাগবে, অথবা এন্টারটেইনার হতে পারে। তো অর্থাৎ এরকম একটা সমাজ সেখানে তৈরি হবে। আমি আরো কয়েকটা জিনিস মনে করি যেটা খুব একটা এক্সপ্লেন নয় কার্ল মার্কসের বিষয়, সেটা হলো আমাদের যে বেসিক নিডস, সেই নিডসগুলো হলো থাকা, খাওয়া, পড়া এবং সেক্স। এবং আমি মনে করি যে থেকে গেলেই তো হয়ে, মানে এই যে জায়গাটা যে থাকা, খাওয়া, পড়া এবং সেক্স, এটাকে মূলত নিয়ন্ত্রণ করে কে? আজকে অবস্থানটা কি? বিষয়টা হলো কমিউনিস্টরা যারা কিনা মার্কসিস্ট লেনিস্ট রিভলিউশন 1917 থেকে 1971-এর মধ্যে করেছে, ওরা মানে 1971 বলছি, 1979-র মধ্যে যে সেকেন্ড ওয়েভ অফ যে মডার্ন রিভলিউশন অর্থাৎ মার্কসিস্ট লেনিস্ট রিভলিউশনগুলো হয়েছিল, এই রিভলিউশনগুলোর যে মূল ফোকাস কিন্তু ছিল থাকা, খাওয়া, পড়া। কারণ সত্যি তার আগে অধিকাংশ মানুষ থাকা, খাওয়া, পড়াটা তার গ্যারান্টিড ছিল না, কিন্তু প্রযুক্তি এমন জায়গায় যাচ্ছিল যে থাকা, খাওয়া, পড়াটাকে গ্যারান্টিড করা যায়, অতএব তারা এটাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি থাকা, খাওয়া, পড়াটা শুধুমাত্র কমিউনিস্টরা যে মানে হলো যে নিয়ে এনেছে তা নয়, কমিউনিস্ট আন্দোলনের ভয় এবং চাপে আস্তে আস্তে করে ক্যাপিটালিস্টরা এবং বিভিন্ন শাসক শ্রেণী এটাকে অ্যাকসেপ্ট করেছে। হ্যাঁ ভাই, যখন প্রযুক্তি এগিয়ে গেছে, থাকা, খাওয়া, পড়া যায়, তখন এদেরকে থাকা, খাওয়া, পড়া দেওয়া যেতেই পারে। কিন্তু ক্যাপিটালিস্টরা খুব সাকসেসফুলি যেটা করেছিল সেটা হলো সেক্সকে কেন্দ্র করে মানুষের যে হলো যে কম্পিটিশন, এটাকে তারা ইন্টেন্সিফাই করার চেষ্টা করেছিল। অর্থাৎ থাকা, খাওয়া, পড়া মিটে গেছে, ঠিক আছে, তাহলে কি মানুষ আর কি যে কাজ করবেন, অনাকাঙ্ক্ষিত কাজগুলো করবেন, অর্থাৎ আরো বেশি পয়সার জন্য একটু বেশি কাজ, আরো বেশি পয়সার জন্য কাজ মানুষ কি করবে না? করবে আরো বেশি, যদি তাকে উন্নত সেক্স দেওয়া হয়, তথাকথিত উন্নত। তার মানে হলো যে এখনো পর্যন্ত থাকা, খাওয়া, পড়া অনেকটাই প্রযুক্তি গ্যারান্টি করতে পারলেও
তোমার আকাঙ্ক্ষিত সেক্সুয়াল পার্টনার এখনো অবধি গ্যারান্টিড নয়। এই আকাঙ্ক্ষিত সেক্সুয়াল পার্টনার গ্যারান্টিড নয় বলেই কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলোতে লাগাতার দেখেছি যে নারী শরীরকে ব্যবহার করে গেছে পুঁজি। আমরা লাগাতারভাবে দেখেছি যে প্রেম, তারপর যে রোম্যান্স, এই জিনিসগুলোকে সবসময় মানুষকে এক্সট্রা করে যে গিলিয়ানো হয়েছে। এবং কেন গেলানো হয়েছে? তার কারণ পুঁজি বলছে যে তুমি তোমার আকাঙ্ক্ষিত সেক্সটা পাওয়ার চেষ্টা করো, তোমার আকাঙ্ক্ষিত জিনিসগুলোকে পাওয়ার চেষ্টা করো, সেভাবে তুমি নিজেকে গড়ে তোলো, তুমি অ্যাপল ব্যবহার করো, তুমি উন্নত সমস্ত জিনিসপত্র ব্যবহার করো, এই জন্য তুমি টাকা পয়সা কামাও, তোমার আদব কায়দা এমন হতে হবে, তোমার কথা বলার ঢং এমন হতে হবে যাতে কিনা তুমি আকাঙ্ক্ষিত সেক্স পাও, ছেলেদের জন্য মেয়েদের জন্য। এবং একই সঙ্গে মেয়েরা যেহেতু হাইপারগ্যামাস, অর্থাৎ মেয়েরা সবসময় বেস্ট পুরুষের যে ঔরস চাইবে, খুব স্বাভাবিকভাবেই, কারণ একটা মেয়ের কাছে জন্মদানের যে বায়োলজিক্যাল কস্ট অনেক হাই, তাকে একটা বড় সময় ধরে যে হলো যে 10 মাস 10 দিন ধরে তাকে পেটে বাচ্চাটা রাখতে হচ্ছে, তারপরেও তাকে দুধ খাওয়াতে হচ্ছে, তার দেখভাল করতে হচ্ছে। সুতরাং একটা মেয়ের কাছে একটা বিশাল কস্ট, কিন্তু ছেলের কাছে কিন্তু একটা বাচ্চা দেওয়া ততটা কস্টলি নয়। এবার যখন আপনাকে 100 টাকা ইনভেস্ট করতে বলবো, আপনি যতটা কেয়ারফুল হবেন, আপনাকে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করতে বলি, আপনি তার থেকে অনেক বেশি কেয়ারফুল হবেন। তো স্বাভাবিকভাবেই যে মেয়েরা সেক্সুয়াল চয়েসের ক্ষেত্রে যতটা কেয়ারফুল এবং যতটা বেস্ট জিনিসটা পারসিউ করে, পুরুষ ততটা বেস্ট জিনিস পারসিউ করার জন্য কিন্তু করে না। কোনো কোনো পুরুষ করতে পারে, বাট ইন জেনারেল পুরুষের টেন্ডেন্সিটা হলো অনেক বেশি পলিগ্যামাস, অর্থাৎ যত পারা যায় পার্টনারের সঙ্গে সেক্স করো যাতে তার বাচ্চাটা এনশিওর্ড থাকে, ভবিষ্যতের অফস্প্রিং। আর নারীর হলো যে বেস্ট পার্টনার চুজ করো যাতে তার এত কষ্ট করে যে সন্তানটার জন্ম হলো আর যাতে সার্ভাইভালটা এনশিওর্ড হয়। এবারে তো ন্যাচারালি এই যে নারীর হাইপারগ্যামিকেও খুব স্বাভাবিকভাবে পুঁজি ব্যবহার করেছে, অর্থাৎ নারীর এখন হলো গিয়ে যে পড়াশোনা করেছে, সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবার তুমি শুধুমাত্র একটু একটা অর্ডিনারি একটা চাকরি করে তোমার আকাঙ্ক্ষিত মেয়েটাকে আর পাবে না, তোমাকে আরও ভালো চাকরি করতে হবে, তোমায় আরও কিছু করতে হবে, পয়সা ইনকাম করতে হবে। তো খুব স্বাভাবিকভাবে এভাবে পুঁজি কিন্তু এই জন্যে যে আকাঙ্ক্ষিত সেক্সুয়াল পার্টনারের যে ক্রাইসিসটাই খুব ভালো ব্যবহার করতে পেরেছে, যত থাকা খাওয়া পড়ার ক্রাইসিসটা আস্তে আস্তে মিটে গেছে। এবং এই জন্য আমরা দেখেছি যে মার্কসিস্ট লেনিনিস্ট আন্দোলনগুলো একটা সময়ের পর শেষ হয়ে গেছে, কারণ ওর বুনিয়াদটা কিন্তু ছিল হলো প্রযুক্তির অগ্রগতি হয়েছে এবং তা দিয়ে আমরা থাকা খাওয়া পড়াটাকে এনশিওর করব। সে সেক্সের যে ফাইট, মানে থাকা খাওয়া পড়া এনশিওর্ড হওয়ার পরেই যে একটা সেক্স ফাইট শুরু হবে সমাজে, এবং এই সেক্স ফাইটে জেতার জন্য মানুষ যে কনজিউমারিস্ট হতে বাধ্য হবে। একটা মেয়ে, একটা মানে একটা মিডল ক্লাস মেয়ে যদি এখন একটা পয়সাওয়ালা ছেলেকে চায়, তাকে তো দেখাতে হবে আদব কায়দা, সেটা তো এমনি এমনি দেখানো যাবে না, কনজিউমার গুডস কিনে দেখাতে হবে। আবার একটা ভালো দেখতে মেয়েকে যদি ইয়ে করতে হয়, অ্যাট্রাক্ট করতে হয়, তো তাকে তো ইনকাম করতে হবে অনেক। তো স্বাভাবিকভাবেই এই সেক্সুয়াল পার্টনার ক্রাইসিসকে কাজে লাগায় বহুদিন ধরে পুঁজি। তো আমি যেটা মনে করি, কমিউনিস্টদের মধ্যে একমাত্র আমি চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং উত্তর কোরিয়ার যে ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া, এই দুজনের ক্ষেত্রে আমি একটা করে বই আমার কাছে আছে, যারা 1953 সালে নারীর হাইপারগ্যামি এবং পুঁজি যে ব্যবহার, এটাকে নিয়ে তাদের আলোচনা ছিল। বিশেষ করে কোরিয়ান এবং চাইনিজ শহরগুলোতে কেন তারা শ্বেতাঙ্গ পুরুষের দিকে অ্যাট্রাক্টেড হয়, এই নিয়ে চমৎকার একটা বিশ্লেষণ ছিল। যদিও তাতে টু মাছ থাকা খাওয়া পড়ার ওপরই আমি ইন্ধনটা দেখেছি, কিন্তু আমি যখন 2017 সালে, এই 18 সালে ওদের যে পপুলেশন পলিসির জায়গায় ছিলাম, তখন খুব ক্লিয়ারলি আমি হাইপারগ্যামির কথা বলি এবং আমি দেখি কমিউনিস্ট পার্টির লোকেরা যথেষ্ট সেটা শুনেছে। সবাই সহমত না হতে পারে, কিন্তু তারা ভালোভাবেই শুনেছে। এবং অনেকেরই মতামত ছিল যে সেক্স রোবট ক্যান বি আ গুড কাউন্টার অফ দ্যাট। তো এই জন্য আমি বলবো যে অটোমেশন যতদিন না অবধি সেক্সুয়াল পার্টনার ক্রাইসিসকে বন্ধ না করছে, ততদিন অবধি আরও বেশি পয়সার আকাঙ্ক্ষা এবং যাকে কেন্দ্র করে পুঁজি আর যে শক্তি খুঁজে পায়, এই জায়গাটা কিন্তু থেকে যাবে।
এবং আরেকটা অবশ্যই হলো প্রেগনেন্সি রোবট, অর্থাৎ তুমি হয়তো যে রোবট কিনলে কিন্তু তোমার হয়তো, অর্থাৎ তোমার আকাঙ্ক্ষিত পার্টনারটা পেয়ে গেছো, কিন্তু সে যদি বাচ্চা দিতে না পারে তাহলে সে জায়গাটা থাকে না। একে কাউন্টার করা যায় দুভাবে। একটা হলো যৌবন নিয়ে বেঁচে থাকার সময়সীমা যদি অনেকটা বাড়িয়ে দেওয়া যায়, অথবা হলো যদি কিনা তোমার গর্ভধারণ করতে পারে এরকম যে রোবট নিয়ে আনা যায়। শোনা যাচ্ছে 2026 সালেই চীনে গর্ভধারণ করতে পারে এমন রোবট আনা হবে 12 লাখ টাকায়, মানে আইএনআরে 12 লাখ টাকা দাম হবে তার। সো সেটা অ্যাকচুয়ালি সারোগেসির মতোই প্রায়, মানে সারোগেসি যেহেতু চায়নায় ইলিগাল, কারণ সারোগেসিকে মনে করা হয় চায়নায় যে মানে কমিউনিজমে নাকি সারোগেসিটা ঠিক নয়। আমি জানি না, আমি কমিউনিস্ট হয়ে সেটা মানি না, কিন্তু চাইনিজ কমিউনিস্ট পার্টি এটা বিশ্বাস করতো। তো তারা সেই জন্য সারোগেসির যে কস্ট, সেই কস্টে তারা কিন্তু যে মানে গর্ভধারণ করতে পারে এরকম যে রোবট নিয়ে আনা শুরু করে দিয়েছে। তো 2026 সালেই আসবে। সেক্স রোবট তো চায়না, জাপান, হংকংয়ে যথেষ্টভাবে ব্যবহার হয়, সেখানে এটা ইলিগালও নয়। কিন্তু আমার ধারণা যে পুঁজিবাদ বহুদিন ধরে ফেমিনিজমকে ব্যবহার করে সেক্স রোবট এবং যে গর্ভধারণ করতে পারে এরকম রোবটকে আটকে রাখবে সুদীর্ঘ দিন ধরে, কারণ এটা কিন্তু পুঁজির টিকে থাকার একটা অন্যতম বুনিয়াদ। তো যাই হোক, এটা মোটামুটি আমি 2014তেও দেখেছি এস্টাবলিশ বিজনেস ফ্যামিলি, যারা পয়সাওয়ালা ফ্যামিলি লোকেদের মধ্যে আলটিমেট অটোমেশন কমিউনিজম নিয়ে আসবে, এটা নিয়ে তাদের একটা এগ্রিমেন্ট আছে। এবং তারা কার্ল মার্কসকে মূলত হেট করে, যেহেতু কার্ল মার্কস একটা ভায়োলেন্ট ওয়ে অফ চেঞ্জের কথা বলেছে। ওটা মানে কার্ল মার্কস যদি এই ভায়োলেন্ট ওয়েটা না বলে এটা শুধুমাত্র একটা প্রযুক্তি এবং অন্টারপ্রেনারদের হলো গিয়ে যে বিকাশের অবশ্যম্ভাবী ফল বলতো, তাহলে অধিকাংশ আমি দেখেছি ক্যাপিটালিস্ট, যারা ট্রু ক্যাপিটালিস্ট মানে সেই সেন্সে শিক্ষিত ক্যাপিটালিস্ট, তাদের খুব একটা হলো গিয়ে যে দ্বিমত নেই। কিন্তু ভায়োলেন্ট যে চেঞ্জটার কথা কার্ল মার্কস বলেছে সেটা নিয়ে তাদের মূলগত বিষয়। তো যাই হোক, মানে ওদের আর কি মূল জায়গাটা যেখানে তারা কার্ল মার্কসের বিরোধিতা করে। তো যাই হোক, যেটা প্রাইমারি জায়গা সেটা হলো মোটামুটি ফাইনালি ইলন মাস্ক এই কথাটা বলেছে। এর আগে কিন্তু ইলন মাস্ক বলেছিল, আমার মনে আছে যে জ্যাকমার ইলন মাস্কের একটা ওপেন ইন্টারভিউ হয়েছিল দুজনেরই, সেখানে জ্যাকমা ওপেনলি এআইকে সাপোর্ট করছিল, বলছিল এআইকে বাড়তে দাও, কারণ মানুষের অনাকাঙ্ক্ষিত ক্রিয়াগুলোকে অটোমেট করতে দাও, মানে যেটা কমিউনিস্ট পার্টির মতামত সেটাই জ্যাকমা বলেছে। জ্যাকমা তো আর এমনি এমনি ওই জায়গায় যায়নি, কমিউনিস্ট পার্টির খুব ক্লোজ বলেই সে জায়গায় গেছে। তো কিন্তু তখন আমি দেখেছি ইলন মাস্ক কিন্তু বারবার করে এই জায়গাটা বুঝতে চায়নি। সে লাগাতার বলে যাচ্ছিল যে না, তাহলে এমপ্লয়মেন্ট কমে যাবে, তাহলে হেভি ক্রাইসিস দেখা দেবে, এবং এআই যদি নিজেই মানে একটা কনসাস কিছু হয়ে গিয়ে মানুষের ক্ষতি করে দিতে পারে ইত্যাদি। তো এবার আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম ইলন মাস্কের মতামত মোটামুটি কমিউনিস্টদের সঙ্গে যে ম্যাচ করছে। এটা একদিক থেকে ভালো দিক, তার মানে যে ওয়াল স্ট্রিট আর কমিউনিস্ট পার্টির মধ্যে যে এআই নিয়ে লাগাতার একটা কথা হচ্ছে, কারণ হেনরি কিসিঞ্জারের কিন্তু অনেকগুলো মানে যে রেড লাইন ডিল, চীন আর আমেরিকার ডিল হোক, এই নিয়ে হেনরি কিসিঞ্জারের যে কটা বক্তব্য ছিল তার মধ্যে এআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। কারণ হেনরি কিসিঞ্জার চেয়েছিলেন এআই নিয়ে যেন কোনো অস্ত্রের প্রতিযোগিতা না হয়, কারণ এআই ক্যান বি আনাদার নিউক্লিয়ার, মানে এআই নিউক্লিয়ার বোমের মতোই মানবতার পক্ষে ক্ষতিকর হতে পারে। তো বাট ইলন মাস্কের এই কথা শুনে যদ্দূর মনে হচ্ছে যে আমি আরও কয়েকজনের কথা শুনতে আগ্রহী, এগুলো যে বিশেষ করে রে ডালিও, ওয়ারেন বাফেট, যারা কমিউনিস্ট পার্টির খুব ক্লোজ। তো এই যে যারা আছে, তো এদেরও আমার কথা শুনতে আমি আগ্রহী যে তারাও এভাবেই বলছে কিনা কথাটাকে, যে অটোমেশন উইল লিড টু সামথিং যেখানে জব হয়ে যাবে একটা প্যাশন, সবাইকে আর করে খেতে হবে না, মানির ভ্যালিডিটি প্রায় জিরো হয়ে যাবে। আমি এই নিয়ে আরেকটা কথা বলি, হলিউডের হলো যে স্টার ট্রেকের কতগুলো সিরিজ আছে। স্টার ট্রেক হলো একটা সিনেমা, তার 1, 2, 3, 4 করে অনেকগুলো সিরিজ আছে। এটা হলো গিয়ে যে 1980-র দশকের। তো স্টার ট্রেকের যে সেকেন্ড পার্ট যেটাতে, সেখানে চমৎকার একটা এই নিয়ে কিন্তু একটা বক্তব্য আছে, সেটা হলো 2040 সালে 2400 সালের লোকেরা এসে পড়েছে। তো 2400 সালের লোকেদেরকে দেখে 2040 সালের একজন
আর কি যে ভদ্র মহিলা, সে 2400 সালের যে ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের ওখানকার ইকোনমি কেমন, তোমাদের ওখানকার যে কারেন্সি কিরকম দেখতে। তো তখন সে ভদ্রলোক যে 2400 সালে, সে জবাব দিচ্ছে, আমাদের সিস্টেম আলাদা, আমরা কখনো কিন্তু যে টাকা পয়সার জন্য কাজ করি না, আমরা এই জন্য আমাদের ওখানে টাকা পয়সা বলে কিছু নেই। এটা কিন্তু হলিউডের। আমরা মূলত কাজ করি নিজেদেরকে যে ডেভেলপ করতে, সেইভাবে দেখেছে, অর্থাৎ নিজেদের প্যাশন থেকে, হবি থেকেই আমরা কাজ করি, এটাই বলতে চেয়েছি। অর্থাৎ কিনা যেখানে কিনা যে লেবার হলো ওয়ান্ট, যেটা কার্ল মার্কসের কথা। তো এখান থেকেই বোঝা যায় যে তখন থেকে 1980-র দশকেও কিন্তু এই ধারণাগুলো খুব ইনট্যাক্ট ছিল। এটা নিয়ে আরেকটা মজার হলো গিয়ে সিনেমা আছে 1953 সালে, হলিউডের একটা সিনেমা, আমি সিনেমাটার নাম ভুলে গেছি। সেখানে কিন্তু এই ধরনের যে সেক্স রোবট নিয়ে কথা আছে, এবং সেক্স রোবট আসাতে কিভাবে সমাজে আর যে পয়সা বলে কিছু নেই, মানুষের মধ্যে কনজিউমারিস্ট আকাঙ্ক্ষাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, এই নিয়ে চমৎকার একটা সিনেমা ছিল। ওটা 1953 সালের, আরও একটু আগের। তো হলিউডেই কিন্তু এই সমস্ত চর্চাগুলো হয়েছে দীর্ঘদিন ধরে। তো সেই জন্য আমি বলবো, আর এখন যেটা হয়েছে, আগেকার দিনে কি মানুষ, আমার যেটা মনে হয় যে যারা মার্কসিস্ট লেনিনিস্ট আন্দোলন করেছে তারা এত বেশি থাকা খাওয়া পড়ার উপরে কনসেন্ট্রেটেড ছিল, এবং আসলে মার্কসিস্ট লেনিনিস্ট আন্দোলন এত সফল, মানে বিশ্ব ইতিহাসে এমন সফল আন্দোলন আর হয় না, যে সে সত্যি থাকা খাওয়া পড়ার জায়গাটাকে প্রায় সবার জন্য নিয়েই এনেছে। ইন্ডিয়ার সাব সাহারান আফ্রিকা ছাড়া, মানে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান আর সাব সাহারান আফ্রিকা, আর কিছু কিছু জায়গায় যেখানে হয়তো যুদ্ধ টুদ্ধ হচ্ছে, এরকম জায়গা, যেমন ধরা যাক যে সিরিয়া কিন্তু চমৎকার জায়গা, সেখানে কিন্তু থাকা খাওয়া পড়ার কোনো অভাব ছিল না, সিভিল ওয়ার হয়েছে বলে হয়েছে। আচ্ছা, এরকম কিছু জায়গা বাদ দিলে থাকা খাওয়া পড়ার ব্যবস্থা প্রায় মিটে গেছে, এবং যত মিটেছে মানুষ তত কনজিউমারিস্ট হয়ে উঠেছে, কারণ তাদের মধ্যে সেক্স ফাইট আরও সুতীব্র হয়েছে, এবং পুঁজি নিজেও এই সেক্স ফাইটকে আরও সুতীব্র করার চেষ্টা করে গেছে দীর্ঘদিন ধরে। আর তার মূলত ফিল্ম, তার নানা ধরনের যে স্টোরি লাইন আপ, অ্যাডভার্টাইজমেন্ট, যাবতীয়ভাবে, কারণ সে জানে যে থাকা খাওয়া পড়াটা এনশিওর করা খুব একটা কঠিন না, কিন্তু আমি যদি একবার গোটা সমাজটাকে এর পেছনে ছুটিয়ে দিতে পারি, তাহলে আমি আমার যে নিয়ন্ত্রণে রাখতে পারবো, মানুষ আরো পয়সার জন্য কাজ করতে থাকবে। তো আমি মনে করি আরো অটোমেশন হলে অবশ্যই মানে এটা হবে ঠিকই, যে মানুষের কাজ করার প্রয়োজনীয়তা অনেক কমে যাবে, হয়তো তোমার হলো গিয়ে একটা ইউনিভার্সাল ইনকাম সবাইকে দেওয়াও, মানে যেগুলো তথাকথিত ক্যাপিটালিস্ট রাষ্ট্র, ওগুলো বাধ্য হবে শুরু করতে, কারণ এদের হাতে যদি পয়সা না যায় তাহলে তো কেনার লোক থাকবে না, এবং আস্তে আস্তে সিস্টেমটা এরকমই হয়ে যাবে। কিন্তু আমি মনে করি পুঁজির বা আরো বেশি পয়সার আকাঙ্ক্ষা, যেখান থেকে পুঁজি তার প্রাণ পায়, তো সেই জায়গাটা কিন্তু তোমার হলো যে থেকে যাবে যতদিন কিনা আকাঙ্ক্ষিত সেক্সুয়াল পার্টনারের ক্রাইসিসটা থাকবে। তো সেটাও আমার মনে হয় আস্তে আস্তে করে হলো যে সেক্স রোবট, প্রেগন্যান্সি রোবট, এবং যতদূর শুনছি 150 বছর বেঁচে থাকবে এরকম টেকনোলজি আগামী হয়তো 10 বছর, অনেকে বলছে কিনা যে 4-5 বছরের মধ্যেই চলে আসবে। এটা ইসরায়েলে হয়েছে, অস্ট্রেলিয়াতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, চায়নায় হয়েছে, এবং 4টে জায়গাতে 150 বছর মানুষের যৌবন নিয়ে, লংজিভিটি, যৌবন নিয়ে না, তার মানে 125 বছর যৌবন নিয়ে, এবং বাকি 25 বছর বুড়ো হবে, এরকম কথাবার্তাও এসেছে। তো সবই খুব খুব র্যাপিডলি এগোচ্ছে। তো এটা আমার মনে হয় কমিউনিস্টদের তরফ থেকেই প্রচারটা লাগাতার হওয়া দরকার, যে ইলন মাস্ক যেটা বলেছে সেটাই আসলে কমিউনিজম, কারণ আমি দেখেছি অধিকাংশ কমিউনিস্ট এবং সাধারণ মানুষই জানেই না কমিউনিজম কাকে বলে, এবং এটাই হলো সবচেয়ে বড় যে ব্যর্থতার জায়গা কমিউনিস্টদের, যে কমিউনিস্টরা ভালো করে এটা বোঝাতেই পারেনি, এবং তাদের যেহেতু মানে মূল যে বক্তব্যটাই থাকে সবসময় যে থাকা খাওয়া পড়া নিয়ে, এবং যদিও সে সমস্যা আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু সেই জায়গা থেকে তারা অধিকাংশই সরতে পারেনি, বিশেষ করে আগের জেনারেশনটা। নতুন জেনারেশনে মার্কসিস্ট লেনিনিস্ট আমি খুব বেশি আমার চোখে পড়েনি, খুবই কম, মানে যারা থিওরিটিক্যাল চর্চা টর্চা করে খুব কম। তো
তো যাই হোক, এটা একটা চমৎকার দিক যেটা এসেছে, এবং আগামী দিনে কমিউনিজম যে অনিবার্য, কমিউনিজমকে আটকানো যায় না, এটা প্রযুক্তির অগ্রগতির একটা ন্যাচারাল আউটকাম। এটা আমার মনে হয় আস্তে আস্তে করে সবারই কাছে ক্লিয়ার হতে শুরু করবে। কিন্তু কোনো কোনো মানুষ এখনো বলবে আমরা শ্বেতাঙ্গ, আমরা সেই ইন্ডিয়া এখনো অবধি একটা ট্রাইবাল ওয়ারফেয়ারে রয়েছে, তোমার বাঙালি মারছে, আদিবাসী মারছে, মুসলিম মারছে, এস্টাবলিশমেন্ট থেকে ইসরায়েল প্যালেস্টিনিয়ান মারছে। বাট এগুলোর খুব বেশি দিন আর নেই আর কি। মানে আস্তে আস্তে তাদের যে মারার ইচ্ছাটাকে ভিডিও গেমের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হবে। তো যাই হোক, সেদিকেই যাচ্ছে। মানে যে কোনো কমিউনিস্ট এখন খুব কমফোর্টেবলি বলতে পারে কমিউনিজম ইজ উইনিং, এইটুকুই। যাই হোক, এবার একটা প্রশ্ন নিয়ে নিই। শেয়ার অফ নিউ নর্মাল বলে যে লিখছে, শেয়ার অফ ন্যাচারাল রিসোর্স কিভাবে ডিস্ট্রিবিউট হবে, লাইক জিএমও, ওই সেই। আমি জানি না মানে এই কথাগুলোর মানে কি। প্রিন্টেড ফুড ভার্সেস রিয়েল ফুড, যার মনে হবে রিয়েল ফুড খাওয়ার, যদি রিয়েল ফুডও পর্যাপ্ত পরিমাণে থাকে, প্রিন্টেড ফুডও পর্যাপ্ত পরিমাণে থাকে, যার মনে হবে যে রিয়েল ফুড খাবো সে খাবে, যার মনে হবে প্রিন্টেড ফুড খেতে অসুবিধা নেই সে খাবে। এগুলো খুব ইররেলিভেন্ট বিষয়। এই যে বিষয়গুলো নিয়ে চর্চা করো না তোমরা, জিএমও, হাইব্রিড, অমুক। আরে ভাই, আগে যখন ওই যখন হাইব্রিড বলে কিছু ছিল না, তখন যে ধরনের চাষ হতো তাতে কি সবার কি খাওয়া মিটতো? সে সময় সবাই কি প্রোটিন পেত? এখন তো মানুষ অনেক বেশি প্রোটিন পায়। তাই এই হাস্যকর যে কথাগুলো যে এখন অবধি কিছু কিছু মানুষ যে বলে যায়, মূলত ওই ছোট তোমার যে জমি, ছোট কৃষি জমি ধরে রাখার জন্য, ছোট 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 হলো যে মানে ওনারশিপ ধরে রাখার জন্য, এগুলোর মানে কোনো ভবিষ্যৎ নেই। আমি চিরকালই বলেছি, যেমন আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে লো বার্থ ক্রাইসিস বিশাল সমস্যা, সেটা বাপামর বাঙালি জাতির সমস্যা, এবং আমি সেজন্য ইসলামকে সাপোর্টও করি এখনো। কিন্তু সত্যি আগামী দিনে যদি প্রেগনেন্সি রোবট এসে যায়, যদি আগামী দিনে তোমার হলো গিয়ে যে আমাদের যে লংজিভিটি বেড়ে যায় যৌবনের, তাহলে তো ওটারও গুরুত্ব কমে যাবে। এমনিতে কমিউনিস্টদের আসলে টেকনিক্যালি দুটো জিনিসকে হারাতে হবে। একটা হলো কনজিউমারিজমকে, সেটার জন্য সেক্স রোবট অ্যান্ড প্রেগনেন্সি রোবট, এবং তোমার হলো মানে সেটার জন্য মূলত হলো সেক্স রোবট। আর আরেকটা যেটা হারাতে হবে সেটা হলো যে ট্র্যাডিশনকে, বিশেষ করে ট্র্যাডিশন কিন্তু এখনো অবধি বাচ্চা জন্ম দেওয়ায় এখনো অবধি সেরা। সুতরাং এবং তাকে হারানোর জন্য যেটা করা যেতে পারে সেটা হলো গর্ভধারণ করতে পারে এরকম রোবট, এবং যাতে আমাদের যে যৌবনের লংজিভিটি বেড়ে যায় এরকম কিছু। তো লেটস সি। আমি আমার ছোটবেলা থেকেই কমিউনিজমের মূল বিষয়টা বুঝেছি, এবং আমি চিরকালই কমিউনিজম নিয়ে অত্যন্ত আশাবাদী। এবং আমি সাধারণ মানুষ, আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি যেখানে নাকি কমিউনিজমের চর্চা আছে, কিন্তু আমি সত্যি বলতে খুব কম চর্চাই দেখেছি। আমি রতন খাসনবিশ আর অজিত চৌধুরী ছাড়া খুব বেশি চর্চা করার লোকও আমি খুব বেশি খুঁজে পাইনি। আবল তাবল চর্চা করে, মানে বুঝে শুনে একটা চর্চা হবে এরকম কিছু নেই তাদের মধ্যে। পরে আমি চীনে গিয়ে ভালো ভালো লোক পেয়েছি। তো যারা মার্ক্সবাদের চর্চা করে তাদেরকে আরও বেশি বেশি করে এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলতে বলবো। তারা একটুখানি যে প্রযুক্তিমুখী হোক, কারণ মানে প্রযুক্তিকে বোঝার চেষ্টা করুক। আমার কথাগুলো মানতে হবে তার কোনো কারণ নেই, কিন্তু এগুলো নিয়ে আরও বেশি বেশি করে আলোচনা করুক, কারণ পুরনো আলোচনা জাস্ট অচল। এবং যেহেতু কমিউনিস্টরা ওই পুরনো থাকা খাওয়া পড়ার গল্পের মধ্যে আটকে আছে, এবং যে নারী স্বাধীনতার যে বর্তমান খারাপ দিকগুলো সে বুঝতে পারে না, বিশেষ করে নারীর যৌন স্বাধীনতা যে সাধারণ পুরুষকে কোণঠাসা করে, ক্ষমতাবান পুরুষকে আরও ক্ষমতাবান করে, এবং যে কারণে নারী স্বাধীনতা আসলে শাসক শ্রেণীর কাছে এত আনন্দের একটা জিনিস, এতটা জায়গা পায়। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আমাদের যে বিজেপি নেতৃত্ব নারী স্বাধীনতা চায়। তো মামারদের মনে রাখা দরকার যে নারী বিল কিন্তু নিয়ে এসেছিল অটল বিহারী বাজপেয়ী। তো এর কারণগুলো যে বুঝতে হবে। নতুন যুদ্ধ সবসময় কঠিন, কিন্তু আমার মনে হয় যুদ্ধগুলো হবে আস্তে আস্তে করে। যাই হোক, বাংলায় খুব ভালো দিক হলো যে বাংলা জাতীয়তাবাদ এবং হলো গিয়ে যে
পুরুষবাদ, এই দুটো জিনিস একসঙ্গে এখন মাথাচাড়া দিয়েছে। আমি এক্সপেক্ট করি আগামী 40 বছরের মধ্যে মোটামুটি পুঁজির যে প্রাণরস অনেকটাই শুকিয়ে যাবে। থাকা খাওয়া পড়া তো আরোই ইজি হবে, কারণ চীনের উত্থান হচ্ছেই, এবং আমেরিকা আস্তে আস্তে যে মেনেই নিচ্ছে যে আমেরিকার ভেতরে কমিউনিস্টরা খুবই স্ট্রং, মানে কমিউনিজমের চর্চা। তো সেই হিসেবেও আমি মনে করি যে আগামী দিনে থাকা খাওয়া পড়াটা আরও ইজি করে দেওয়া হবে মানুষের জন্য। সেক্স ফাইটকে ক্যালকুলেটিভলি ব্যবহার করে যাওয়া হবে, বাট ওরও বুনিয়াদ আগামী 40 বছর পর, মানে প্রথমে যেটা হবে কি, মানে এমন যে সেক্স রোবট আসবে যেগুলো শুধুমাত্র যারা হয়তো মানে পার্টনার পায়নি, মেয়ে হোক বা ছেলে হোক, যারা পার্টনার পায়নি ওরাই ইউজ করবে। এরপর তখন তাদের হাসাহাসি হবে তাকে নিয়ে। তারপর আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এমন হবে যে মানে রোবটের সঙ্গে সেক্সটাই হয়ে যাবে ন্যাচারাল। তো এটাই হবে, এটা 40 বছর পরে এটাই হবে, তখন যে পুঁজির যে প্রাণরস শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ঠিকঠাক পথে এগোচ্ছি। এই নিয়ে চমৎকার আরেকটা বিষয় আছে, আমি যেটা বলবো সেটা চীনের যে চীনের ইয়াং জেনারেশনের নাকি অতিরিক্ত স্পেন্ডিং করে, এবং তারা প্রায়ই এমন জব সিলেক্ট করছে যেটা তাদের করতে ভালো লাগে। তারা, এটা বলা হচ্ছে চীনে এই প্রথম একটা জেনারেশন এসেছে, যেটা জেনারেশন জেড, জেনারেশন আলফা, এরা যারা কিনা পয়সার থেকে বেশি হ্যাপিনেসকে গুরুত্ব দিচ্ছে। তো এটাও ইন্ডিকেট করে এই দিকটাকেই। তো দেখা যাক। আবার একই সাথে আমরা এটাও দেখেছি যে তোমার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে প্রোডাক্টিভ ফোর্সেসের যে পার্থক্য আছে সেটাকেও ঘোচানো খুব প্রয়োজন। চীনের উত্থান অবশ্যই সেটার পক্ষে কার্যকর, কারণ এতে পশ্চিমের মনোপলিটা ভেঙে গেছে, সেটা ভালো। কিন্তু চীন প্রায় 140 কোটির দেশ, সুতরাং, এবং চীন যেহেতু ফাটকাবাজির পথে পা বাড়াবে না, অ্যাসেট ট্রেডিং, ফাটকাবাজি মানে হলো সম্পত্তি হস্তান্তরের ব্যবসা, শেয়ার কেনাবেচা, জমি কেনাবেচা ইত্যাদি, অ্যাসেট ট্রেডিং বলি যেটাকে, অ্যাসেট ট্রেডিং স্পেকুলেশনের দিকে এগোবে না, কারণ সমাজতন্ত্রের মূল কথাই হলো ইউজ ভ্যালু আগে, এক্সচেঞ্জ ভ্যালু পরে। তো সেই জন্যে আমেরিকা থেকে যতটা তৃতীয় বিশ্বে, বিশেষ করে চীনে ইন্ডাস্ট্রি শিফট করেছে, চীন থেকে অতটা শিফট করবে ইন্ডাস্ট্রি তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলোতে এক্সপেক্টেড নয়। বিশেষ করে অন্যান্য দেশগুলোতে তো কোনো বিপ্লব হয়নি, ফলে সেখানকার শ্রমিক শ্রেণীর যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, সেটা বৃদ্ধি করার মতো ইনভেস্টমেন্ট নেই। এনার্জি কস্ট, ট্রান্সপোর্ট কস্ট কমাবার জন্য যে ইনভেস্টমেন্ট চীন করতে পারে সেটাও তারা করতে পারে না। তো সেই জায়গা থেকে আবার অবস্থাটা একটু জটিল। তো যাই হোক, পৃথিবী এভাবেই এগোয়, হয়তো পৃথিবী তো স্মুথ এগোয় না, পৃথিবী ওঠা পড়া, ভাঙা গড়া, কোথাও খানিকটা এগোয়, কোথাও পিছোয়, এভাবেই এগোয়। বাট ডেফিনেটলি আগামী 40 বছর পর, 2025, 2065-তে পুঁজির যে সামাজিক রসটাই অনেক শুকিয়ে যাবে, আর থাকবে না। এর মাঝে এবার দেখো যে হয়তো কোনো হিটলার আসতে পারে কোথাও, ধরা ইন্ডিয়াতে একটা ম্যাসিভ হয়তো মুসলিমদের এগেনস্টে জেনোসাইড হতে পারে, আদিবাসীদের এগেনস্টে জেনোসাইড হতে পারে, বাঙালিদের এগেনস্টে জেনোসাইড হতে পারে, এটা হয়তো হতে পারে। সবসময় সম্ভাবনা আছে, কারণ আমেরিকার পতন আর চীনের উত্থান, এর মাঝে একটা আপহিভেল হওয়ার সম্ভাবনা এইসব জায়গাগুলোতে স্পেশালি হতেই পারে। এখানকার মানুষ একদম আদিম ক্যাটাগরির, অপরে মাথায় চড়ে হাগার চেষ্টা করে, এদের কোনো এদের সভ্যতার বিকাশই খুব কম। কেউ যদি বিশ্বের বিভিন্ন দেশে যায় সে বুঝতে পারবে ভারত অত্যন্ত নিম্নমানের একটা সভ্যতা, ভারতে মোটেও কোনো উচ্চ সভ্যতা নয়। যে অর্থে চীনকে ভাল লাগবে, যে অর্থে ওয়েস্টকে ভাল লাগবে, আরবকে ভাল লাগবে, তুর্কিদের ভাল লাগবে, ইন্ডিয়াতে সে ভালো লাগার জায়গা অনেকটাই কম বলে আমি মনে করি। যেমন ইস্ট এশিয়াতে চীন, জাপান, কোরিয়াতে কেউ গেলে আমরা দেখেছি যখন কোনো প্রথম যখন গেছি, আমরা কথা বলতে পারি না তাদের ভাষায়, আমরা লেখা পড়তে পারি না, আমরা শুধু একটা লেখা দেখিয়েছি অ্যাড্রেস,
প্রত্যেকের প্রায় অধিকাংশেরই একটাই এক্সপিরিয়েন্স, যে একজন লোক উঠে এসে নিজে তাকে ওই জায়গায় মানে গাড়ি করে একেবারে পৌঁছিয়ে দিয়ে তারপর আসছে। যখন তারা যখন মানে স্ট্রেঞ্জ, যখন কোনো ফরেনার যায়, ফরেনারকে নমস্কার করে হেল্প করার চেষ্টা করে, এটা ওদের। আমরা ওয়েস্টে দেখেছি যে তারা যদিও অনেক বিষয় তারা খানিকটা ইনডিফারেন্ট, তারা খুব একটা কেউ কোনো তাদের যে ভাব প্রকাশ করে না, কিন্তু তাদের অঞ্চলে তারা কোনো ধরনের উল্টোপাল্টা কাজ, অন্যের মাথায় চড়ে হাগা, এই ধরনের জিনিসগুলো প্রায় নেই। আরবদের ওখানে প্রচুর ইন্ডিয়ান কাজ করতে যায়, অনেকের এক্সপিরিয়েন্স হলো তারা কঠোর যে রোদে কাজ করছে, হঠাৎ তারা দেখবে যে ওই অঞ্চলের যারা মানুষ তারা হয়তো তাদের খাবার, জল ইত্যাদি এসে দিয়ে গেল বিনা পয়সায়। এগুলো কমন আরব দুনিয়ায়। আরব দুনিয়ায় তো প্রচুর মানুষ কাজ করতে যায়, এগুলো ওখানকার ওখানে যেসব ইন্ডিয়ানরা ওয়ার্কার্স আছে তাদের খুব কমন এক্সপিরিয়েন্স। আর ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ানরা সে আরবে গিয়ে তাদের তাদের ওখানে গিয়ে অনেক টাকা পয়সা রোজগার করে তারপরে তাদের এই সমস্ত হেল্পগুলো নিয়ে তারপরে সে উল্টোপাল্টা কথা বলে আরবদের নামে। তারপরে হলো গিয়ে যে বেস্টে গিয়ে সেখানে উল্টোপাল্টা কাজ করে, সেখানকার আইন মানে না, সেখানকার মানুষের সাথে মিশতে পারে না, নিজেরা ঘেঁটো বানায়। ঠিক আছে, কারণ এটা একটা নিম্ন সভ্যতা, এটা বুঝতে হবে। ভারত একটা নিম্নমানের সভ্যতা, ঠিক আছে, যেখানে কাস্ট সিস্টেম চলে, সে এটা নিম্নমানের সভ্যতা বলেই চলেছে। এখানে কেন তোমার হলো যে কনফিউসিয়াসের মতবাদ, কেন এখানে আব্রাহামিক যে মতবাদ, যে হলো গিয়ে যে গড ঈশ্বরের সন্তান, অথবা রাষ্ট্রের যে চোখে সবাই, কনফুসিয়াস তো নিরীশ্বরবাদী, কিন্তু যে রাষ্ট্রের চোখে সবাই সমান অথবা ঈশ্বরের চোখে সবাই সমান, এই কনসেপ্ট আসেনি কেন? একটা আদিম একটা আদিম যুগের যে কনসেপ্ট নিয়ে তারা এতদিন ধরে আছে কেন? কারণ তারা একটা যে পিছিয়ে থাকা মানুষ, এই সভ্যতাতেই সমস্যা আছে। তো যাকে এখন এগুলো বুঝতে হবে ভালো করে, আস্তে আস্তে বুঝেও যাবে। তো এইগুলোই তো, আস্তে আস্তে করে আমরা কমিউনিজমের দিকে এগোচ্ছি। এতে প্রচণ্ড কষ্ট হবে হলো চাড্ডিদের, জিওনিস্টদের, যে কটা জিওনিস্ট আছে আর কি। জিওনিস্ট বলতে মূলত হলো ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান অফ ইউএসএ, আর কেউ নেই। আমি আমেরিকা বা ইউরোপের অধিকাংশ ইহুদি মিডল ক্লাসকেই দেখেছি অ্যান্টি ইসরায়েল। তোমার একমাত্র ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান আমেরিকা বাইবেল বেল্ট যেটা আছে, ওইখানে কিছু আছে পাগল ছাগলের জায়গা। আর তোমার হলো ইসরায়েল, আর এখানকার ইন্ডিয়ার যে এই হিন্দুত্ববাদী, এই তিনটে আর কি এলিমেন্ট এখনও রয়ে গেছে, আদিম যুগের এলিমেন্ট। এই আদিম যুগের এলিমেন্টগুলো সার্ভাইভ করবে না। তো কারণ কমিউনিজম ইজ ভেরি নিয়ার। এখন লোকেরা চীনে চর্চা হচ্ছে কিভাবে মহাকাশে কারখানা হবে, হোক চাই না হোক, চর্চা তো উন্নতই করা দরকার। আর এদের এখানে চর্চা হচ্ছে কি সব, এখান থেকে বাংলাদেশি তাড়াবো, এখান থেকে মুসলমান তাড়াবো, এখান থেকে আদিবাসী মারবো, এই সব মারবো কাটবো চর্চা। কারণ এরা আদিম। তো আদিম যখন, এদের পদে অনেক দুঃখ আছে, এদের এন্টায়ার সমাজের কপালেই দুঃখ আছে, কারণ এন্টায়ার সমাজটাই এরকম, এদের কোনো বিকাশ হয়নি। অনেকে আবার বলে নাকি উচ্চ সভ্যতা, নাকি এটা কোনো সভ্যতাই না। এটা ঠিক মতো যদি দেখতে হয়, যারা একটু বিদেশে গেছে ওরাই বুঝে যাবে এরা একদম অসভ্য ক্যাটাগরির জীব এখনো। যাই হোক, ওই জন্যই এই অবস্থা। পৃথিবীর কোথাও নেই যেখানে, পৃথিবীর কোথাও নেই ইসরায়েল যখন প্যালেস্টিনি শিশুদের মারে তখন সাপোর্ট করে, ইন্ডিয়া ছাড়া কোথাও নেই। এক আমেরিকার বাইবেল বেল্ট ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানগুলো, আর আরেক হলো এরা, আর কেউ নেই। কাউকে খুঁজেই পাওয়া যায় না, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, কেউ না, শুধু এই ইন্ডিয়া আর হলো বাইবেল বেল্ট। তো এসব আদিম যুগের লোকেদের যে কি হবে সামনে, আমার তো ভাবতেই খুব খারাপ লাগছে।
যাকে এদের যারা আদিম তারা কখনোই যে টিকে থাকবে না, এটা হলো প্রথম কথা। তুমি এগোতে পারোনি সমাজের সাথে তাল মিলিয়ে আর তুমি টিকে থাকবে, এটা হয় না। যখন কিনা মানে খাবারের অভাব নেই, তখন যে কাটবো ধরবো মারবো এসব কথা আসে কোথা থেকে? লোকেরা কাটবো ধরবো মারবো দুটো এসে করতে পারে, একটা খাবার মানে যে বেসিক নিডসের অভাব আছে, অনেক ক্ষেত্রে যে নারীর অভাবেও এটা হয়। যুগ যুগ ধরে যে যুদ্ধ হয়েছে, কিন্তু মানে অকারণে এরা এখনো এগুলো করে যাচ্ছে, কোনো যার কোনো সঠিক যে লজিক নেই। কি লজিক? নাকি এরা আসলে আদিম, এদের যে মননটা হলো একটা পশ্চাৎগামী আদিকালের রদ্দি মনন নিয়ে এরা কাজ করে। তো যাকে এটা এ নিয়ে ভেবে কোনো লাভ নেই। যারা আদিম তাদের কপালে দুঃখই থাকবে, যুগ যুগ ধরে হবে, দুঃখ হবে। যেমন হিটলার বলতো যে আমেরিকানরা যেভাবে রেড ইন্ডিয়ান মেরে আমেরিকা বানিয়েছে, ওটা নাকি ইংরেজরা বানিয়েছে। ইংরেজ ভাষী একটা জায়গা হয়ে গেছে আমেরিকা, রেড ইন্ডিয়ান মেরে মেরে আমরা নাকি স্লাভদের মেরে মেরে নাকি একটা জার্মানদের আমেরিকা বানিয়ে দেবো। এই যে এই চিন্তাটাই হলো, আরে আমেরিকায় হয়েছে, মানে হয়ে গেছে, ওটা কি সব জায়গায় করা যায় নাকি? কিন্তু এই যে এই চিন্তাগুলো এখনো ইন্ডিয়া মতো কিছু কিছু জায়গা আছে যেখানে রয়ে গেছে, ইন্ডিয়াতেই আছে মূলত এসব চিন্তা। তো যাই হোক, এসব চিন্তা আগামী দিনে কোনো কাজের চিন্তা নয়, এরা টিকে থাকবে না। এদেরকে পুরোপুরি শেষ করার ব্যবস্থা হচ্ছে। খুব শিগগিরই শি জিনপিং আর ট্রাম্পের একটা হয়ে যাবে, চুক্তি হয়ে যাবে। ওরা তো আর যুদ্ধ করবে না, যুদ্ধ করে নিজেরা তো আর শেষ করবে না। যারা পয়সাওয়ালা লোক, ওরা ওদের যে লুটে খাওয়ার বিশ্বকে থোড়াই শেষ করবে। ওরা কোনো দিনই যুদ্ধে যাবে না, ওরা আলটিমেটলি চুক্তিতে আসবে। এরপর এই অসভ্য জাতির কি পরিণতি হয় তখন তারা বুঝবে। অজস্র নমস্কার, সকলে শুভ থাকবেন, ভালো থাকবেন।